ডাক্তারের চেম্বার যেরকম হয়, একটা টেবিল রয়েছে, পেছনে একটা চেয়ারের মতো রয়েছে। সেই চেয়ারটাতে মনে হলো আমরা কাউকে একটা বসে থাকতে দেখলাম, সাদা পায়জামা পাঞ্জাবি পরা। মানে এরকমও ঘটেছে যে বাড়িতে যিনি গৃহকর্ত্রী আর কি, তিনি রান্না করতে করতে একটুখানি ওয়াশরুমে গেছেন, ফিরে এসে দেখছেন যে কড়াই ওপর এক গাদা ছাই কেউ ছড়িয়ে রেখে দিয়ে গেছে। তা ওই জায়গাটাতে হাত দিয়েও আমাদের কিছু নেগেটিভ সেন্স হয় এবং আমরা বুঝতে পারি যে ৩ জন স্পিরিটকে ওখানে বন্ধন করা হয়েছে এবং ৩টেই হচ্ছে সুইসাইডিয়াল কেস। সেই বাড়িরই যে ছেলে, তার যে প্রাক্তন স্ত্রী, ঠিক আছে, সেই প্রতিহিংসা পরায়ণ হয়ে সেই বাড়ির ওপর এরকম প্রেত চালান করে এবং সেটা এমন বিচ্ছিরিভাবে করে, মানে সেটা রীতিমতো প্রেত বন্ধন করে দেওয়া। তো দেখতে পাচ্ছেন না আমি কাকে নিয়ে এসেছি? দেবাদীপ দাকে নিয়ে। এবার দেবাদীপটা থাকবেন, তার সাথে তো আলোচনা থাকবেই এবং উনি থাকবেন আর প্যারানর্মাল কোনো ঘটনা থাকবে না, সেটা তো হতে পারে না। তো আজকে আমরা একটা প্যারানর্মাল ঘটনা শুনবো। প্যারানর্মাল ঘটনা বলতে এটা কলকাতার বাইরেরই ঘটনা। তো এটা মানে একটা সূত্রে আমার কাছে আসে। তো আমি তো এখন বিভিন্ন জায়গায় ইনভেস্টিগেশনের জন্য যাই। এবার আমার একটা টিমও আছে, সেই টিমকে সাথে নিয়ে, সেই টিমে একজন ভদ্রলোক আছেন যিনি তন্ত্র সাধনার সাথে যুক্ত। আচ্ছা, আর আপনারা দেহ বন্ধন করে যান? হ্যাঁ, অবশ্যই, ওটা তো করতেই হবে। আমি যেরকম এঞ্জেল থেরাপি, হ্যাঁ, তারপরে একজন ম্যাডাম আছেন যিনি উইচক্রাফটের দিকটা দেখেন। তো এই নিয়ে আমার একটা কমপ্লিট টিম আছে। আমরা বিভিন্ন জায়গায় পরিদর্শন করি যেখানে মানুষের অসুবিধা, বিভিন্ন রকমের অসুবিধা নিয়ে তো আসছেন। তা এরকমই একটা ঘটনা আমাদের কাছে আসে। সেই ভদ্রলোক ওই কৃষ্ণনগর থেকে আমাদের সাথে যোগাযোগ করেন, করে আমাদেরকে বলেন যে তিনি হঠাৎ করে তার ব্যবসা প্রচন্ড রকম খারাপ চলতে শুরু করেছে, তার কাস্টমার বেস মানে একদম নষ্ট হয়ে গেছে এবং তিনি প্রচন্ড রকম ধার দেনায় জড়িয়ে পড়েছেন। তিনি এবং তার ওয়াইফ দুজনেই আলাদা আলাদা ব্যবসা করেন, ওষুধের ব্যবসা, কিন্তু কারোরই ব্যবসা ভালো মতো চলছে না। তার মানে ভদ্রলোকের নিজস্ব একটা ওষুধের দোকান এবং ওনার যিনি ওয়াইফ, তিনি অনলাইনে যে ওষুধের ট্রেডিং হয় সেই জিনিসটা করেন। তা কারোরই খুব একটা ভালো চলছে না ব্যবসা, মানে আগে যেরকম রেভিনিউ হতো বা সেল হতো সেই অনুযায়ী কারোরই সেরকম হচ্ছে না। প্রচুর পরিমাণে ধার দেনা বেড়ে গেছে, মানে আর্থিক অবস্থা একদম মানে নষ্ট হয়ে গেছে বলতে গেলে। তা এবার আমি তো প্রথমে তাদের অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটার একটুখানি অ্যানালিসিস করলাম, করে দেখলাম এতটা খারাপ হওয়ার কথা নয়, তাহলে কেন এরকম হচ্ছে? তা তখন আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে, ওনার যেখানে ব্যবসার জায়গাটা এবং ওনার যে বাড়িটা, বাসস্থান, সেই জায়গাটা আমরা একটুখানি ঘুরে দেখব। এইবার ব্যবসার যে জায়গাটা, সেখানে আমরা প্রথমে গেলাম, গিয়ে ওনার ওষুধের দোকানটা প্রথমে দেখলাম, নিয়ে তারপরে ভদ্রলোক বললেন যে উনি আরেকটা জায়গা ভাড়া করেছেন, যেইখানে উনি ডিসাইড করেছিলেন যে ডক্টরের একটা চেম্বার করবেন। সেখানে বিভিন্ন ডক্টর সপ্তাহের বিভিন্ন দিনে বসে বসবেন, পেশেন্ট পার্টি যাবে, সেখানে গিয়ে কথাবার্তা যা হওয়ার হবে। তা এবার এই ঘরটা উনি ভাড়া নিয়েছিলেন, ডাক্তার আসা শুরুও হয়েছিল, কিন্তু একটা সার্টেন টাইমের পর ডাক্তার আসা বন্ধ হয়ে গেল। তো ওই দিকেও একটা বিরাট বড় লস উনি খেয়েছেন। এইবার ওই যে জায়গাটা, ওই চেম্বারটা পরিদর্শন করতে গিয়ে আমাদের কিছু নেগেটিভ সেন্স হলো, ঠিক আছে। এবং মানে ফর এ ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে আমরা যখন চেম্বারটাতে ঢুকেছি, উনি আলো টালো জ্বালিয়েছেন, চেম্বারটাতে একটা সাইডে, মানে ডাক্তারের চেম্বার যেরকম হয়, একটা টেবিল রয়েছে, পেছনে একটা চেয়ারের মতো রয়েছে, সেই চেয়ারটাতে মনে হলো আমরা কাউকে একটা বসে থাকতে দেখলাম, সাদা পায়জামা পাঞ্জাবি পরা।
এবং মানে সেটা হচ্ছে জাস্ট ফর আ ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে ঢোকার সাথে সাথেই তিনি মানে আপনারা যেটা এখন সেন্স করতে পারেন ওটাই ওটা দেখতে দেখতে পেয়েছে। এবার তারপরে এই পর মুহূর্তেই তিনি মিলিয়ে গেলেন, তারপরে আর কিছু দেখা গেল না। কিন্তু ঘরটার মধ্যে মানে এক্সেসিভলি গরম, আচ্ছা, প্রচন্ড রকম গরম। এবার যখনকার কথা বলছি তখন আমরা শীতকালে গেছিলাম, আর কৃষ্ণনগরের ঠান্ডা সবাই ভালো ঠান্ডা পড়ে কৃষ্ণনগরে। সেখানে যতই একটা দোকান ঘর বা একটা ঘর বন্ধ পড়ে থাকুক না কেন, তার ভেতর অতটা এক্সেসিভলি গরম হওয়ার কথা না। এবং আমরা যেটুকু টাইম ওর মধ্যে রয়েছি আমাদের মানে রীতিমতো ঘাম দিচ্ছে, এরকম একটা অবস্থা। তা ওখান থেকে বেরিয়ে এসে আমরা ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে এই যে জায়গাটা আপনি ভাড়ায় নিয়েছেন, এটা ব্যাক স্টোরি কিছু জানেন, যে এটা কার, এটা কি ছিল আগে? তা তখন বলছে যে না, আমি তো সেরকম জানি না, আমি একজনের থেকে ভাড়া নিয়েছি। তা আমরা তখন বিভিন্ন ওই একটা মার্কেট এরিয়া ছিল, ওখানে আশেপাশের দোকানগুলোতে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম যে একটানে এই যেটাকে চেম্বার হিসেবে এখন ভাড়া দেওয়া হচ্ছে, সেটা আগে ছিল হচ্ছে একটা সোনার দোকান। আচ্ছা, ঠিক আছে। এবং সেখানে যিনি মালিক তিনি একটা জায়গায় গেছিলেন পিকনিক করতে, সেই পিকনিক করতে করতেই তিনি স্ট্রোক হয়ে মারা যান। এবং যেই সময় তিনি মারা যান সেই সময় তার বাজারে প্রচুর ধার দেনা। আচ্ছা, এবার এই পার্টিকুলারলি এই দোকান ঘরটাকে নেওয়ার পর থেকে কিন্তু এই ভদ্রলোকের ব্যবসা ডাউন হয়ে গেছে এবং তার ধার দেনাটা বেড়েছে। মানে ওই নেগেটিভিটিটা এর ওপরে ট্রান্সফার হয়ে গেছে। এটা তো গেল ব্যবসার জায়গা। এইবারে আমরা এলাম বাড়িতে। বাড়িতে কোথাও কিছু পাচ্ছি না, কিন্তু একটা নেগেটিভ সেন্স আমাদের হতে হতে আমরা যখন বাড়িটার পেছন দিকে গেছি, সেই পেছন দিকে দেখতে পাচ্ছি যে একটা বিরাট বড় কাঁঠাল গাছ। কাঁঠাল গাছের পরে বেশ কিছুটা এমটি স্পেস, তারপরে বাথরুম, মানে পাড়া গায়ের বাড়ি যেরকম হয় আর কি। এইবার ওই কাঁঠাল গাছটাতে দেখছি আমরা 3টে পেরেক পোতা পরপর লাইন দিয়ে। অনেক সময় কি হয়, গ্রামের দিকের এই সমস্ত বাড়িগুলোতে গাছের গায়ে পেরেক ঠুকে সেখানে দড়ি টাঙিয়ে জামা কাপড়, কিন্তু আশেপাশে অন্য কোনো গাছ নেই, শুধু এটাই আছে, আর পরপর 3টে পেরেক পোতা। তা ওই জায়গাটাতে হাত দিয়েও আমাদের কিছু নেগেটিভ সেন্স হয় এবং আমরা বুঝতে পারি যে 3জন স্পিরিটকে ওখানে বন্ধন করা হয়েছে এবং 3টেই হচ্ছে সুইসাইডিয়াল কেস। সেটা কি উনারাই করেছেন না না, অন্য বাইরের কেউ শত্রুতা করে করেছে? বাপরে! এবার বাড়িতে প্রেতের উপস্থিতি হলে আমি আগেও বলেছি যে আর্থিকভাবে একদম ধসিয়ে দেয়, তো সেই জিনিসটাই এদের মধ্যে হচ্ছে। তা এইবার আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম যে কি করা যায়। হ্যাঁ, তা ওনাদের কাছেরই একজন মানুষ, মানে ওই ভদ্রলোকের একজন বন্ধুস্থানীয়, তিনি আর কি ব্যাপারগুলো করেছিলেন, মানে বাড়ির ব্যাপারটা উনি করেছিলেন আর দোকানের ব্যাপারটা এমনি হয়ে গেছে। তা যাই হোক, তা একটা হোম যজ্ঞ করা হলো, দশমহাবিদ্যা, মূলত ছিন্নমস্তা ধূমাবতী নিয়ে, তারপরে আস্তে আস্তে ওই জায়গাটাকে ক্লিন করা হলো। বাপরে! মানে 3জনকে ওরকম ভাবে করা হয়েছিল? 2জন মহিলা, 1জন বাচ্চা। বাপরে! মানে শিশুর যে প্রেতটা তার ছিল মানে রোগে ভুগে মৃত্যু, কিন্তু অতৃপ্ত, একদম অল্প বয়সে মারা গেছে। আর বাকি যে 2জন ছিল 2 বোন, মানে ফ্যামিলিগত কিছু একটা কারণে 2 বোনই ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আচ্ছা, আপনারা এটা সেন্স করলেন কি? এটা সেন্স করলাম কি করে, কারণ যখন কোথাও প্রেত চালান বা প্রেত বন্ধন হয় তখন তাদেরকে রিলিজ করবার জন্য, ওখান থেকে রিলিজ করবার জন্য তাদের সাথে আমাদের কমিউনিকেট করতে হয়। এবার কমিউনিকেট মানে কিন্তু একটা প্ল্যানচেটের মাধ্যমে নয়, মেডিটেশনের মাধ্যমে কমিউনিকেট। এখানে প্রেত নিজে এসে আমাদেরকে কিছু বলে না, কিন্তু তার লাইফের বিশেষ বিশেষ কিছু ঘটনা আমাদের চোখের সামনে একটু সিনেমার মতো ভেসে ওঠে, জাস্ট ফ্ল্যাশ করে। আচ্ছা, আচ্ছা। মানে সেরম ভাবেই আপনারা ওনাদের সাথে কমিউনিকেট করেন এবং জানতে পারেন যে এই ব্যাপার ঘটেছে তাদের সাথে। এটাও কি টাইপ অফ আকাশিক রেকর্ড? না, এটা নয়। না। আচ্ছা, তো বাপরে! মানে মানুষ ক্ষতি মানে করতে গিয়ে কত কিছু আজকাল করে দিচ্ছে এগুলো, মানে তার মানে বাড়ির চারপাশেও সবাইকে খুব সাবধানে রাখতে হয় সব। নিশ্চয়ই। আর আজকালকার দিনে আমি তো দেখছি, মানে আমার
এটা পেশাগত অভিজ্ঞতা থেকে এগুলো আরো বেড়ে গেছে, প্রচুর পরিমাণে বেড়ে গেছে। না দেখুন, আমি এটাকে খারাপ ভাবে নিচ্ছি না, মানে কিছু ক্ষেত্রে নিজেদেরকে প্রোটেকশন করছে সেটা ঠিক আছে, কিন্তু প্রোটেকশন করার অনেক উপায় আছে, প্রেত দিয়ে প্রোটেকশন করতে হবে তাতে না প্রেত দিয়ে প্রোটেকশনের কথা আমি বললাম। আচ্ছা, আমি বলছি কেউ যদি স্পিরিচুয়ালিও ইনক্লাইন্ড হয় সেটা তো সে নিজের প্রোটেকশনের জন্য করছে, ভালো জিনিস। এখন মানুষজন অনেক বেশি স্পিরিচুয়াল হচ্ছে, গুড, কিন্তু সেটার জন্য এটা নয় যে মানুষকে ক্ষতি করে মেরে ফেলছে। এগুলো পয়সার লোভ, প্রচন্ড শুধু পয়সার লোভ। হ্যাঁ অবশ্যই। মানে এগুলো ধরুন একজন সাধক, তার কাছে কেউ একজন গেছে, গিয়ে বলছে যে আমার প্রতিবেশী এরকম এরকম করছে, আমাদের সঙ্গে শত্রুতা করছে, বা প্রত্যেকদিন আমার সঙ্গে ঝগড়া করছে, তো আপনি এমন একটা কিছু করুন যাতে ওরা এগুলো না করে। এবার এইটাতেই যদি আমি দৈব প্রয়োগ বা এঞ্জেল থেরাপি দিয়ে করতে যাই, ইট উইল টেক টাইম, কিন্তু আখেরে এটা ইন দ্য লং রান আমার পক্ষে মঙ্গল, ওনাদের পক্ষেও মঙ্গল। কিন্তু এইটাই যদি আমি চটজলদি রেজাল্ট চাই, আমি তখন কি বলবো যে ঠিক আছে আমাকে 30,000 টাকা দিন, আমি এমন একটা কিছু করে দেবো যে আগামী 1 সপ্তাহের মধ্যে ওরা আর আপনার পেছনে লাগাই বন্ধ করে দেবে। কিন্তু সেই জিনিসটা এমন একটা কিছু করা হলো যে ওই পরিবার তিলে তিলে মৃত্যুর মুখে এগিয়ে গেল। মানে যে পরিবারের হয়ে আপনি কাজটা করলেন না, যাদের ওভারে কাজ করেছে, হ্যাঁ অবশ্যই, মানে সেটা খুব নিম্নমার্গের কাজ করা। হ্যাঁ, মানে তাদেরকে এক প্রকার নেগেটিভিটি দিয়ে তাদেরকে সেই জায়গাটায় ফেলে দেওয়া আর কি। সাংঘাতিক, এসব নিয়ে আলোচনা করতে বসলে কত কিছু বেরিয়ে আসে। আচ্ছা স্যার, আর কোনো প্যারানরমাল কেস? এরকম একটা কেস আমি পেয়েছিলাম যে একটা পরিবারের ওপর, মানে সেটাও মানে ব্ল্যাক ম্যাজিকে করা হয়েছে বা এরকম নিম্নমানের কোনো তন্ত্রক্রিয়া করা হয়েছে, তাতে মানে সেই পরিবার এমনই টপ সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে যে সেখান থেকে তারা বেরোতে পারছে না, কোনোভাবেই বেরোতে পারছে না, এবং বাড়িতে কারোর না কারোর একটা উপস্থিতি তারা টের পাচ্ছে, ঠিক আছে। এবং সেটা করা হয়েছে, মানে কে করেছে, সেই বাড়িরই যে ছেলে, তার যে প্রাক্তন স্ত্রী, ঠিক আছে, সেই প্রতিহিংসা পরায়ণ হয়ে সেই বাড়ির ওপর এরকম প্রেত চালান করে, এবং সেটা এমন বিচ্ছিরিভাবে করে, মানে সেটা রীতিমতো প্রেত বন্ধন করে দেওয়া। প্রেত বন্ধন আর প্রেত চালান কিন্তু আলাদা জিনিস। মানে প্রেত বন্ধন হচ্ছে একটু মডিফাইড ফর্ম অফ প্রেত চালান। মানে প্রেত চালান মানে জাস্ট আমি প্রেতকে প্রেরণ করলাম যে অমুক বাড়িতে গিয়ে তুমি ক্ষতি করে এসো। আর প্রেত বন্ধন মানে তাকে একটা পার্টিকুলার বাড়ির বাউন্ডারির মধ্যে বেঁধে ফেলা, মানে সে ওখান থেকে রিলিজ হতে পারবে সহজে, মানে সে চাইলে বেরোতে পারবে না। তারপর তার মানে ওটা ওর পার্মানেন্ট একটা ঘাঁটি হয়ে গেল, ঠিক আছে। এবারে পার্মানেন্টলি একটা বাড়িতে এরকম নেগেটিভ এনার্জি যদি বাসা বেঁধে থাকে, তাহলে তো সেই পরিবার ধ্বংসের পথে যাবেই। তা এইবার সেখানে গিয়ে আমরা বিভিন্ন রকম ভাবে সেন্স করলাম, করার চেষ্টা করলাম। বাড়িতে প্রত্যেক মানে মুহূর্তেই কিছু না কিছু ভৌতিক উপদ্রব হচ্ছে বা ভৌতিক মানে মানে তাণ্ডব হচ্ছে যাকে বলা চলে। কিরকম, ফ্রিজে রাখা সত্ত্বেও খাবার পচে যাচ্ছে, ঠিক আছে। খাবার বানানোর সময়, হ্যাঁ, মানে এরকমও ঘটেছে যে বাড়িতে যিনি গৃহকর্ত্রী আর কি, তিনি রান্না করতে করতে একটুখানি ওয়াশরুমে গেছেন, ফিরে এসে দেখছেন যে কড়াই ওপর এক গাদা ছাই কেউ ছড়িয়ে রেখে দিয়ে গেছে। এদিকে মানে সেটা এমনই বাড়ি যে আগেকার দিনে এইসব ছাইটাই দিয়ে বাসন মাজা হতো, কিন্তু ওইসব ওখানে নেই, তাই সেই ছাই এলো বা কোথা থেকে, হ্যাঁ। এবং আশেপাশে মানে উনি চিমনি ইউজ করেন, সামনে কোনো জানলা নেই যে কেউ এসে ওখানে ফেলে দিয়ে যাবে, মানে জানলা দিয়ে উড়ে এসে পড়বে না, কেউ ফেলে দিয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। আর ভদ্রমহিলা মানে সেই সময় বাড়িতে একা। কি সংঘাত, এরকম ঘটনা ঘটেছে। তারপরে ওনার ছেলে অফিসে জমা দেবে বলে একটা ফাইল রেডি করেছে, সেই ফাইলটাকে হঠাৎ দেখছে, মানে মানে ব্যাগে ঢুকিয়ে অফিস অব্দি গেছে, অফিসে গিয়ে সেটাকে বার করে দেখছে যে পেছনে 3টে পেজ ছেঁড়া। বাবা, মানে পুরো এরকম মানে ফালা করে কেউ ছেড়ে দিয়েছে। তো এইগুলোর কোনো যুক্তি নেই, হ্যাঁ। তো এরকম বিভিন্ন রকমের ঘটনা তাদের বাড়িতে ঘটে, এবং তাদের ওখানে যেটা মূলত হয়ে থাকে সেটা হচ্ছে যে একটা পুরো পরিবার যারা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়,
হাইওয়ের ওপর, সেরকম একটা পুরো পরিবারকে ওখানে চালান করা হয়েছিল, মা বাবা সন্তান। বাপরে! তা আপনারা টিম নিয়ে গেছিলেন? হ্যাঁ, ওখানে গিয়ে আমরা বিভিন্ন কাজকর্ম করি, হ্যাঁ, হোমযজ্ঞ করি। আবার অনেক সময় কি হয়, এই হোমযজ্ঞের টাইমেও কিন্তু নানান রকমের বাধা আসে। হুম, তো সেটা কিরকম বাধা আসে? সেটা কিরকম বাধা আসে বলতে, ওখানে উপস্থিত যে কাউকে পজেস করে ফেলতে পারে মিডিয়াম হিসেবে? মিডিয়াম হিসেবে, আচ্ছা, মানে সে কিছু বলতে চাইছে? বলতে চাইছে। আচ্ছা। তারপর অনেক সময় কি হয়, এই পজেস করলে আমাদের পক্ষে আবার একটু সুবিধাও হয়ে যায়, তখন কমিউনিকেট করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। আচ্ছা, তারপর স্পিরিট প্রচন্ড রকম ভাবে মিসগাইড করতে পারে। মানে ধরুন একটা হোম চলছে, হোম মানে কি, হোমের একটা ছন্দ আছে। তো এবার একটা জিনিস আমি মানে যজ্ঞের আগুনের মধ্যে ফেলবো, সেটা না নিয়ে আমি অন্য একটা জিনিস নিয়ে তুলে ফেলে দিলাম তার মধ্যে, এরকম ভাবে ডিস্ট্রাক্ট করতে পারে কিন্তু স্পিরিট। তাহলে আপনারা এটা সজাগ থাকেন কি করে? এটা প্র্যাকটিসের উপর, ইচ্ছা শক্তির উপর। সেটাই। আচ্ছা, আপনারা গেলে মেইনলি কি দশমহাবিদ্যার উপর কাজ করেই কি এগুলোকে মানে ডাইলিউট করে? হ্যাঁ, দশমহাবিদ্যা কোনো কোনো ক্ষেত্রে এঞ্জেল থেরাপি দিয়েও হয়। আচ্ছা। হ্যাঁ, যেগুলো খুব মাইল্ড কেস সেগুলো এঞ্জেল দিয়ে হয়ে যায়, কিন্তু যেগুলো প্রচন্ড রকম ডার্ক এন্টিটিস নিয়ে কাজ করা হয়েছে সেখানে দশমহাবিদ্যা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, আপনারা ধরুন যে এই যে টিমে যতজনই আছেন, আপনারা এমনি যে কোনো বাড়িতে গেলেই সেন্স করতে পারেন যে কোথাও কিছু থাকতে পারে কিনা? হ্যাঁ, মানে সেই সেন্স করার উদ্দেশ্য নিয়ে গেলে অবশ্যই করতে পারে। উদ্দেশ্য নিয়ে গেলে তবেই করতে পারবেন। সেটাই। যাই হোক, দুটো ভয়ঙ্কর ঘটনা স্যার শোনালেন এবং আপনারা চাইলে স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। অনেকেই ইতিমধ্যে আমার থেকে স্যারের নাম্বার চেয়েছেন। তাদেরকে আমি ফোন নাম্বার দিয়েছি যে আপনারা টিমকে ফোন করবেন। তাদের তাদের সাথে কথা বলে তারা স্যারের নাম্বার আপনাকে প্রোভাইড করে দেবে। যে স্যারের সাথে থাকছে কিছু প্রশ্ন উত্তরের রাউন্ড, যেগুলো আপনারা জানিয়েছেন যে স্যারকে জিজ্ঞেস করে সেই উত্তরগুলো দেওয়ার জন্য কোনো একটা এপিসোডে। তো সেটা নিয়েই বসেছি। আম একজন লিখেছে যে, আমি নাম করে করেই বলছি, ইট, স্লিপ, মেডিটেট অ্যান্ড রিপিট। এটা হচ্ছে তার মানে জিমেলটার নাম। তো সেখানে উনি লিখেছেন, প্রথম প্রশ্ন, স্পিরিচুয়াল লাইফ একজন তার দৈনন্দিন জীবনে কিভাবে মেনটেন করতে পারে? খুব ভ্যালিড একটা প্রশ্ন, অনেকেই জানতে চান। দেখুন, স্পিরিচুয়াল লাইফ মানে আধ্যাত্মিক জীবন। এবার আধ্যাত্মিক জীবন মেনটেন করা মানে অনেকে ভাবে যে প্রচন্ড রকম সাত্ত্বিক লাইফ লিড করতে হবে, মাছ মাংস খাওয়া বন্ধ করে দিতে হবে, আমিষ নিরামিষের ব্যাপার চলে আসবে। ব্যাপারটা তা নয়। স্পিরিচুয়াল লাইফ লিড করবার একটাই উপায়, সেটা হচ্ছে নিয়ম করে মেডিটেশন করা এবং সমস্ত কিছুর মধ্যে ঈশ্বর যে বিরাজমান এই বোধটা তার মধ্যে থাকতে হবে। একদম। এই বোধটা তার মধ্যে থাকতে হবে, তাহলেই সে স্পিরিচুয়াল। সাধারণত কি হয়, আমরা কুকুর, বেড়াল, গরু, ছাগল, মশা, মাছি তো বাদই দিন, নর্মালি ধরুন আমরা বাইরে বেরোচ্ছি, মানুষের সঙ্গে মানুষের পরিচয় হচ্ছে বা বিভিন্নভাবে তাদের সংস্পর্শে আমরা আসছি, নানান রকমভাবে ঝগড়া ঝামেলায় আমরা উপনীত হয়ে যাচ্ছি, হ্যাঁ, মিসবিহেভ করে ফেলছি, এরকম নানান রকম ব্যাপার তো আছে। এবার আজকালকার দিনে মানুষ নানান রকমের টেনশন মাথায় নিয়ে ছুটছে, এখানে তাদেরকেও দোষ দিয়ে লাভ নেই, ঠিক আছে? মাথা সবসময় সবার গরম থাকেই, বিশেষ করে অফিস যাওয়ার টাইমে বা অফিস থেকে ফেরার টাইমে বিভিন্ন রকমের টেনশন মানুষ মাথায় বহন করে নিয়ে বেড়ায়। কিন্তু এবার তার মধ্যে কি হচ্ছে, একটুখানি পান থেকে চুন খসলে আমরা অনেক সময় বাসের কন্ডাক্টরকে উঁচু গলায় কথা বলে ফেলছি, সেও বলে ফেলছে, বা যেতে যেতে একজনের সঙ্গে ধাক্কা লেগে গেল, সেও আমাকে কিছু বললো, আমিও পাল্টা তাকে দু চারটে কথা শুনিয়ে দিলাম। এইগুলো না করে আমরা যদি মনে করি যে সমস্ত কিছু যা যা আমাদের সাথে ঘটছে, অফিসে যে সমস্যাগুলো হচ্ছে, বাড়িতে যে সমস্যাগুলো হচ্ছে, ভালো জিনিস যেটা হচ্ছে সেটা তো ছেড়েই দিলাম, সেটা তো ভালোই, যেগুলো খারাপ আমরা যদি ধরে নিই, এটা স্বামী বিবেকানন্দের কথা, যে সব কিছুর জন্য আমরাই দায়ী,
সবকিছুর জন্য আমরাই দায়ী। অফিসে যে খারাপ জিনিসটা হচ্ছে, বস আমার সঙ্গে বাজেভাবে কথা বলছে, এটার জন্য আমিই দায়ী। আমার বাড়িতে যে অশান্তিটা হচ্ছে, আমার কথার যে গুরুত্ব দেওয়া হচ্ছে না, সেটার জন্যও আমি দায়ী। কিভাবে? কোনো না কোনো একটা কাজের জন্য হয়তো এই জিনিসটা হচ্ছে, কারণ ছাড়া কিচ্ছু হয় না। মানে আমি নিজের প্রেজেন্স ওখানে প্রুফ করতে পারিনি। প্রেজেন্স মানে আমি নিজের গুরুত্বটা প্রুফ করতে পারিনি। ঠিকই তাই, একদম, মানে ভ্যালিড রিজন। হ্যাঁ, একদম। এইবার এইটা ভেবে নিয়ে যদি আমরা কোনো কিছু না করে জাস্ট ইউনিভার্সের কাছে সবসময় আমাদের মেডিটেশনের মাধ্যমে ক্ষমা চাইতে থাকি, এখানে চলে আসছে ল অফ অ্যাট্রাকশনের একটা বিরাট বড় কনসেপ্ট। সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন একটা ভাস্ট সাবজেক্ট, তার মধ্যে একটা পার্টিকুলার প্রেয়ার আছে যেটাকে বলা হচ্ছে হোপোনোপোনো প্রেয়ার। এটা একটা হাওয়াইয়ান প্রেয়ার, ঠিক আছে? তা এখানে বলা হচ্ছে যে এই প্রেয়ারটার মাধ্যমে সবসময় ইউনিভার্সের কাছে ক্ষমা চাইতে হয়, যে আমরা জানা অজানা যাই পাপ করে থাকি না কেন তার থেকে আমাদেরকে মুক্ত করো। প্রেয়ারটা কি 4 লাইনের প্রেয়ার, এটা আমি এখানে অনস্ক্রিন বলতেই পারি, কারণ এই প্রেয়ারটা করবার জন্য কারো কোনো গুরু দীক্ষাও লাগবে না, কোনো রকম কোনো পারমিশনের দরকার নেই। যে যেরকম ভাবে পারে সে সেরকম ভাবে এই প্রেয়ারটা চ্যান্ট করতে পারে। অত্যন্ত এফেক্টিভ একটা প্রেয়ার। এই যে যিনি জিজ্ঞাসা করেছেন যে স্পিরিচুয়াল লাইফ আমরা কিভাবে লিড করব বা স্পিরিচুয়ালিটি ব্যাপারটাকে কিভাবে মেনটেন করব, এইগুলোই উপায়। কিন্তু মানে তোমার আমি মেন্টালিটিটা আমি মাছ খাওয়া ছেড়ে দিলাম, আমি মাংস খাওয়া ছেড়ে দিলাম, আমি ডিম খাওয়া ছেড়ে দিলাম, আমি শাকসবজি খেলাম। আচ্ছা বলুন তো, এই যে ভেগান একটা কনসেপ্ট চারিদিকে যে রব উঠেছে, আমরা যখন একটা গাছের ফল ছিঁড়ে খাচ্ছি, গাছেরও তো প্রাণ আছে। বিজ্ঞান বহুদিন আগে আচার্য জগদীশচন্দ্র বোস প্রমাণ করেছিলেন। একদম। আর রিসেন্ট মানে একদম পুরোপুরি টোটালি প্রুফ হয়েছে যে গাছ কাঁদতেও পারে। এই না, অনেকে আবার এই প্রশ্নটাকে কাউন্টার করে আমি বলতে শুনেছি অনেককে, যে একটা ছাগলকে যখন কাটা হচ্ছে বা হত্যা করা হচ্ছে, বা একটা মাছকে যখন পুকুর থেকে বড়শি দিয়ে তোলা হচ্ছে, সেই যে ছটফটটা করছে, তার মানে তার চেতনাটা আরো অনেক বেশি। এবার আমার প্রশ্ন হলো, চেতনা মাপবার কি কোনো যন্ত্র আবিষ্কার হয়েছে? তাহলে আপনি বলছেন কি করে যে একটা মাছের চেতনা একটা গাছের চেতনার থেকে বেশি? একটা গাছ যখন ফল প্রদান করছে, সেও তো খুব শখ করে ফলটা প্রদান করছে। সেটাকে যখন কেউ ছিঁড়ে নিচ্ছে, তখন কি হলো? ঠিক ঠিক আছে। তো আমি আবার আমার পুরনো প্রসঙ্গে ফিরে আসি। তো এবার এই যে ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারটা, যেটা নিয়ে এখন প্রচুর প্রচলন শুরু হয়েছে, এটা বহুদিন আগেও কিন্তু স্বামী বিবেকানন্দ তার বিভিন্ন লেখার মাধ্যমে তিনি কিন্তু আলোচনা করেছিলেন, এবং তিনি বলেছিলেন যে আমরা যদি এইটা ভেবে নিই যে প্রত্যেকটা কনসিকুয়েন্স যেগুলো আমাদের লাইফে হচ্ছে, সবকিছুর জন্য আমরা দায়ী, আমি এটা কাউকে কোনো রকম দোষ দিতে পারবো না। যাই কিছু ঘটুক না কেন, আমার সাথে খারাপ ভালো যাই হোক না কেন, সবকিছু আমরাই কিন্তু কোনো না কোনো টাইমে সেই বীজটাকে বপন করেছিলাম। ঠিক ঠিক আছে। এবারে সেটা কোনটা আমার এই জন্মের খারাপ কাজের ফল, কোনটা আমার পূর্বজন্মের খারাপ কাজের ফল, সেটা যদি সবাই বুঝে যেত, তাহলে তো সবাই মহাত্মা হয়ে যেত। আমি এ প্রসঙ্গে একটা ছোট্ট উদাহরণ দিই, মানে উদাহরণ না, মানে একটা জায়গায় আমি পড়েছিলাম, স্বামী ত্যাগীবরানন্দ মহারাজ বলে একজন, তিনি পূর্বজন্মের ফলকে এই জন্মেও পাওয়া যায় এই নিয়ে একটা বই লিখেছেন। তাতে উনি একটা ঘটনা লিখছেন যে একজন ব্যক্তি WBCS পরীক্ষা দিয়ে তারপর সেটার ইন্টারভিউ দিতে গেছেন। যিনি ইন্টারভিউটা দিতে গেছেন তিনি এককালে রামকৃষ্ণ মিশনে পড়েছেন। রামকৃষ্ণ মিশনে একদম ছোটবেলা থেকে শুরু করে তার ক্লাস 12 অব্দি পুরো স্কুলিংটাই তার রামকৃষ্ণ মিশনে, মানে তার জীবনের বেশিরভাগ সময়টাই তিনি রামকৃষ্ণ মিশনে কাটিয়েছেন। এবার ওই ইন্টারভিউ প্যানেলে এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন ইন্টারভিউয়ার ছিলেন, যিনি নিজেও রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত। তিনি তাকে জিজ্ঞাসা করেছেন, মানে যে ইন্টারভিউ দিতে গেছে তাকে বলেছেন যে তোমরা ওই রামকৃষ্ণ মিশনে পড়াকালীন যে প্রার্থনা সঙ্গীত যেটা হতো, সেটা হয় আমাকে গেয়ে শোনাও, নয়তো আমাকে বলে শোনাও। এবারে দেখুন, যে ছোটবেলা থেকে শুরু করে পুরো স্কুলিংটা তার রামকৃষ্ণ মিশনে,
তার ওইটা মানে ওই প্রণাম মন্ত্রটা ওর থেকে ভালো তার আর কিছু জানার কথা না, একদম গড়গড় করে মুখস্থ বলে দেওয়ার কথা। তিনি ওখানে পুরো চুপ হয়ে গেলেন, ওই প্রণাম মন্ত্রের একটা লাইনও তিনি বলতে পারলেন না। যিনি প্রশ্নটা করেছিলেন তিনি নিজে তাকে প্রণাম মন্ত্রটা পাঠ করে শোনালেন, শুনিয়ে বললেন যে আপনি আসতে পারেন। এইবার এই লোকটা যে ওখানে মন্ত্রটা ভুলে গেলেন, তিনি হয়তো বেরিয়ে হই হুল্লোড় শুরু করে দেবেন, যেটা আমার সঙ্গে কি হলো, আমি কেন ভুলে গেলাম, এই বাড়িতে এত অশান্তি, এত টেনশন নিয়ে সারাদিন দৌড়োদৌড়ি করছি তাই ভুলে গেলাম। না, এটা হচ্ছে কর্মফল। মানে এটার কোনো ব্যাখ্যা কি আপনার কাছে আছে? একদম। মানে আমি আমার স্কুলে যেই প্রেয়ার সংটা করতাম, সেটা আমিও ব্রাহ্মদের স্কুলে পড়েছি, সেখানে ব্রহ্মসঙ্গীত প্রেয়ার হতো, সেটা আমার এখনো মনে আছে। রবীন্দ্রসঙ্গীত, সত্যমঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে, এই গানটা আমাদের করানো হতো, এটা আমাদের প্রার্থনা সঙ্গীত ছিল। তো এটা যদি আমাকে কেউ এখন জিজ্ঞাসা করে, আমি গড় করে বলে দিতে পারি। স্কুল লাইফের সঙ্গে আমার বহুদিন হলো সম্পর্ক নেই। সেখানে উনি চাকরির জগতে প্রবেশ করবেন, বয়স তার কত হবে, 25 থেকে 30-এর মধ্যে, খুব ভুলে যাওয়ার কথাই না। তিনি সেটা একটা লাইনও বলতে পারলেন না। ওটাই কর্মফল, ওটাই লাখ। এটাকে কি বলবেন, কিভাবে ব্যাখ্যা দেবেন? এবার এইটার জন্য যদি এখন তিনি অন্যান্যদের দোষারোপ করতে থাকে, উনি যদি এখন বলেন যে এটা কি ধরনের প্রশ্ন ছিল, আমি প্রিপেয়ার্ড ছিলাম না, এইরকম প্রশ্ন কেউ WBCS এর ইন্টারভিউতে করবে কেন, এগুলো বলে তো কোনো লাভ নেই। ঠিক। গেমার P187X উনি লিখেছেন যে আমার একটা প্রশ্ন স্যারের কাছে, যে আমি শুনেছি যে আমরা যখন স্বপ্ন দেখি তখন আসলে আমাদের সূক্ষ্ম শরীর দেহের বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং সে যা দেখে সেটাই স্বপ্ন, এটা কি সত্যি? কিছু অংশে এটা সত্যি। আচ্ছা, দেখুন, কিন্তু অনেক কিছু তো আমরা স্বপ্নে যেটা দেখি সেটা বাস্তবই না, তাহলে ওই বাস্তব নয় সেই ব্যাপারটাই আমি বলতে যাবো। এটা মানে কিরকম হয় ব্যাপারটা, সাইকোলজিতে অনেকভাবে স্বপ্নের ব্যাখ্যা করেছে, এবং স্বপ্নের যেটা সব থেকে মানে কি বলবো জনপ্রিয় যে ব্যাখ্যা, যে আমরা যেটা ভাবি সারাদিন ধরে সেটাই স্বপ্নে দেখছি। তো কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটা হয় যে সোল বডি থেকে বেরিয়ে অন্যত্র ঘুরে বা অন্য কোনো ডাইমেনশনে ঘুরে বা কারোর সাথে একটা দেখা হলে, মানে ধরুন এরকমও বলা হচ্ছে যে আপনি স্বপ্নে আপনার কোনো একজন পরিচিত কাউকে দেখলেন, নট নেসেসারি যে তিনি মারা গেছেন, তিনি হয়তো জীবিত, তো আপনি আপনার পরিচিত কাউকে দেখলেন, আপনাদের মধ্যে একটা ইন্টারাকশন হলো, কথাবার্তা হলো। তো এটা বলা হয় যে আপনাদের দুজনের সোলই ঘুমানোর টাইমে বেরিয়ে কোথাও গিয়ে একটা মিট করে আবার নিজেদের দেহের মধ্যে ফিরে আসে। একটু স্টপ করলাম। ধরুন এটা আপনি পরিচিতর কথা বলছেন, যদি আপনি মৃত কোনো ব্যক্তিকে দেখেন, পরিচিত, হ্যাঁ পরিচিত ব্যক্তি, তার মানে তার সোলের সঙ্গে আপনার দেখা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এইবারে প্রশ্ন যেখানে আসে সেটা হচ্ছে যে ঘুমানোর টাইমে যদি আমাদের সোল বডি থেকে বেরিয়ে যায়, তাহলে ওই টাইমটুকু কি আমরা মারা যাচ্ছি, আর সোলটা আবার ফেরত আসছেও বা কি করে? দেখুন, একটা সিলভার কর্ডের মতো সোলের সঙ্গে আমাদের বডিটা কানেক্টেড থাকে, যেইটার মাধ্যমে সোল আবার পথ চিনে তার নিজস্ব শরীরে ফিরে আসতে পারে। ওই কারণে যখন কেউ ঘুমাচ্ছে তখন তাকে ডাকবার সময় মানে খুব তড়িঘড়ি তাকে ঝাঁকুনি দিয়ে ডাকাটা উচিত নয়, একটু কাম অ্যান্ড কোয়াইট ওয়েতে ডাকাটা উচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা। ধরুন এই যদি স্বপ্নটি বলি, ধরুন মানে অনেক, যেমন ধরুন আমি আমার কথাই বলি, যে আমি বেশ কিছু সময় স্বপ্নে বেশ কিছু মন্দির এমন দেখেছি যেগুলো হয়তো এই পৃথিবীতেই নেই। তো এটার কিরকম কি ব্যাখ্যা? বা ধরুন সবসময় দেখছি কোথাও না, যখনই দেখছি সেইটা কোথাও না কোথাও জিনিসটা জলোচ্ছ্বাস হচ্ছে, এটার কি ব্যাখ্যা? একটু বলতে পারবেন কি যে মানে মন্দিরগুলোকে কিরকম ভাবে দেখেছেন, মানে কিরকম? মানে ধরুন দেখছি যে কোনো মন্দির মাঝখানে চারপাশটা সমুদ্র, মানে আমি দেখছি জিনিসটা অল টাইম সমুদ্রই, সেটা নাইটমেয়ার হিসেবে সুনামিও, মানে কিন্তু আমি বেঁচে আছি, ধরুন খড়কুটোর মতো কিছু একটা ধরে আমি বেঁচে আছি, কিন্তু আমি দেখছি চোখের সামনে ওই জিনিসটা আমার সামনে হচ্ছে, এরকম একটা টাইপ অফ যে দেখেছি। সুনামি আমি 3-4 বার দেখেছি অলরেডি, অনেকবারই দেখেছি। আর আরেকবার আরো 1-2 বার দেখেছি, যেটা একটা প্রপার পুরো বড়, মানে যেরকম ধরুন
সোমনাথের মন্দির যেরকম বড়, ঠিক আছে, ওরকমই মন্দির, অনেকটা পুরীর জগন্নাথের মন্দির মতোই দেখতে, তো সমুদ্রের মাঝখানে ওটা বিশাল মন্দির, সেখানে দেখছি শিব পুজো হচ্ছে ভেতরে। এই জিনিসগুলো আমি মানে, আর এরকমও হয়েছে আমার সমুদ্র মানে স্বপ্নের মধ্যে যে 3-4 বার একই জিনিস আমি রিপিটেডলি দেখছি, বা ধরুন যেখানটা আগের স্বপ্নটা স্টক হয়েছিল ওখান থেকে আমি আবার স্টার্ট করছি নেক্সট লাইনটা। এইগুলোকে ঠিক আমি কারেক্ট করতে পারি না। ধরুন ওটা তো আমি কখনো ভাবিনি, দেখিনি কোনো। ওই যে আমি বললাম যে আপনার সাবকনশিয়াস মাইন্ড কখন কি ভাবছে সেটা আপনি বুঝতেও পারেন, আমরা নিজেরা কেউ বুঝতে পারি না। এবং আপনি এই যে জলের কথা যেটা বললেন, সেটা যেই ফর্মেই আপনি দেখুন না কেন, জল মানে কিন্তু গভীরতা। এবার এই গভীরতা অনেক কিছুর হতে পারে, জ্ঞানের গভীরতা হতে পারে, সমৃদ্ধির গভীরতা হতে পারে। সুতরাং জলকে আপনি যেই রূপেই দেখুন না কেন, জলের স্বপ্ন কিন্তু নেগেটিভ নয়। আচ্ছা স্বপ্ন কিন্তু অনেক সময় প্রতীকীয় হয়। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, মানে স্বপ্ন একটা সিম্বলিক ব্যাপার, সিম্বলিক। এক একটা জিনিস দেখবার এক এক রকমের মানে। আচ্ছা তো সেটা আপনি জল দিয়ে দেখছেন। জল মানে আমি যেটা ইন্ডিকেট করতে পারি, এই যে বিভিন্ন পডকাস্ট আপনি করছেন, বিভিন্ন মানুষের মানে সংস্পর্শে আসছেন, তাতে আপনার নিজের জ্ঞানও বৃদ্ধি হচ্ছে, আপনার নিজের একটা স্পিরিচুয়াল আপলিফমেন্ট হচ্ছে, এটাকেই আপনি জল মানে আপনার গভীরতা বাড়ছে। আচ্ছা, এটাতে আপনি জল মানে, জল মানে কিন্তু জ্ঞানেরও প্রতীক। ও একদম। আচ্ছা, কাবেরী কুণ্ড লিখেছেন 289। দাদা, এসব তথ্য আমাদের সনাতন ধর্মের পৌরাণিক কোনো শাস্ত্রে উল্লেখ করা আছে কি? না হলে এসব কথা মানুষ জানতে পারছে কি করে? মানে আমার যে সোলের এপিসোডটা আপনার গেছিল, সেই প্রুফের ভিডিওতে বা সোলের যে এপিসোডে, ওখানেই উনি প্রশ্ন করেছিলেন যে এই আত্মা সম্পর্কিত যে কথাগুলো আপনি বলেছেন সেটার কোনো শাস্ত্রের উল্লেখ আছেন কি? বেশ, কিন্তু অলরেডি প্রুফের মানে আমাদের ভিডিও অলরেডি গেছে, আপনি চ্যানেলেও দেখতে পারবেন। দেবাদীপদার আগের 3 নম্বর ভিডিওতে রয়েছে ওটা সবটা। তাও উনি শাস্ত্রে উল্লেখ আছেন কিনা উনি বলে দেন। হ্যাঁ, আমি ব্যাপারটা আবারও বলি, যেহেতু উনি প্রশ্নটা করেছেন। দেখুন, আমাদের পুরাণে আত্মা সম্পর্কে অনেক ব্যাখ্যা রয়েছে। আমরা যদি গরুর পুরাণ পড়ি, তাতে এক রকমের ব্যাখ্যা, নানান জায়গায় নানান রকমের ব্যাখ্যা রয়েছে। রিলিজিয়ন অনুযায়ী আত্মার ব্যাখ্যা কিন্তু পাল্টায়। যেমন ক্রিশ্চিয়ানিটিতে সোলের কথা রয়েছে কিন্তু রিবার্থের ব্যাপার নেই। ইসলামে ব্যাপারটা একটু অন্যরকম ভাবে রয়েছে, আমাদের সনাতন ধর্মে অন্যরকম ভাবে ব্যাপারটাকে বোঝানো হচ্ছে। এবার আমরা যে সমস্ত পডকাস্টে যে আলোচনাগুলো করি মেইনলি সোলদেরকে নিয়ে, যে মৃত্যুর পর দেহ ছেড়ে বেরোচ্ছে, তারপরে একটা জায়গায় গিয়ে প্রিয় মানুষদের সঙ্গে দেখা হচ্ছে, তারপরে সে তার নেক্সট লাইফটাকে প্ল্যান করছে, করে তারপরে সে আবার নতুন করে জন্ম নিচ্ছে, এগুলো আমরা জানলাম কিভাবে? দেখুন, এগুলো কিছুটা উপলব্ধির মাধ্যমে এবং কিছুটা রিসার্চ ওয়ার্কের মাধ্যমে। এইগুলোকে যদি এবারে ভেঙে বলতে হয় বা ডিটেলসে বলতে হয়, তাহলে অনেক কথাই বলতে হবে। কিন্তু মেইন জিনিসটা হচ্ছে একটাই, মানে যে কোনো পিরিয়ডেই হোক বা যে কোনো এরাতেই হোক না কেন, যতজন মানুষ এই স্পিরিট নিয়ে গবেষণা করেছে বা স্পিরিটদের সাথে কমিউনিকেট করবার চেষ্টা করেছে, সেখানে প্রত্যেকটা স্পিরিটদের বয়ান কিন্তু সেম। এটা আপনি অলরেডি আমি যদি ডক্টর ম্যাথিউ ম্যাকে তার লেখা বইটা যদি পড়ি, যেটা খুব রিসেন্টলি পাবলিশড হয়েছে, তা সেই রকম কথা, মানে বাবা তার ছেলের সঙ্গে ইন্টারাক্ট করছে, মৃত সন্তানের সঙ্গে ইন্টারাক্ট করছে তার বাবা, এবং তিনি বইতে যেটা লিখছেন সেটা তার ছেলের জবানবন্দিতেই লেখা হচ্ছে। ছেলের নাম হচ্ছে জর্ডান। ওখানে যা যা তথ্য আমরা পাচ্ছি সেটা বহু কাল আগে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথের প্ল্যানচেটের মাধ্যমে উঠে এসছে, ঠিক শিশির কুমার ঘোষের প্ল্যানচেটের মাধ্যমে উঠে এসছে, আবার ওদিকে রাজেন্দ্রলাল আচার্যের প্ল্যানচেটের মাধ্যমে উঠে এসছে। বাংলা তো একটা পৃথচর্চার পীঠস্থান ছিল, ঠিক কথা। এবার তাহলে এই জিনিসগুলো এক হয়ে যাচ্ছে, তার মানে ধর্মে ধর্মে যে বিভেদটা রয়েছে, কিন্তু বাস্তব চিত্র দিয়ে দেখতে গেলে সেখানে কিন্তু আর কোনো বিভেদ নেই, সেখানে সবটাই সমান।
এটা তো গেল হচ্ছে স্পিরিট ওয়ার্ল্ড নিয়ে বা মৃত্যুর পরবর্তী অবস্থান নিয়ে। সব জায়গায় সবাই সেম কথা বলছে, এটা তো হতে পারে না। এবং আমি যেই আজকালকার দিনে না হয় সোশ্যাল মিডিয়া এতটা অ্যাক্টিভ, আমি হোয়াটসঅ্যাপে গ্রুপ বানালাম, আমার যদি কোনো দূরভিসন্ধি থেকে থাকে আমি হোয়াটসঅ্যাপে গ্রুপ বানালাম, আমি সেখানে রাম শ্যাম যদু মধু কিছু আর পাঁচটা ফ্ল্যাটে নিয়ে নিয়ে বললাম যে শোন, ভূত কাকে বলে প্রমাণ করতে হবে, আমি এই বলবো, তোরাও এই একই কথা বলবি, নিয়ে ব্যাপারটাকে যে করেই হোক আমরা প্রমাণ করে ছাড়বো। কিন্তু তখনকার দিনে আমি নিশ্চয়ই ধরে নিতে পারি না যে রাজেন্দ্রলাল আচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে আমাদের শিশির কুমার ঘোষ, তারপরে ইংল্যান্ডে বসে আর্থার কোনান ডয়েল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে এগুলো ডিসকাস করেছেন। একদম ঠিক। না ইভেন মানে কি বলবো, মানে যারা এখনকার প্যারানর্মাল ইনভেস্টিগেটর তারা তো হাতে নাতে প্রুফ দেখাচ্ছে এবং প্যারানর্মাল ইনভেস্টিগেশনের মাধ্যমেও হচ্ছে। তারপরে এই যে আমি বললাম, তাহলে অ্যালেন কিলার, মানে তিনি তো অস্ট্রেলিয়া থাকেন, তাহলে তিনি কি বলছেন? ইভেন ইউএস এর যে ওই ভদ্রলোকের নামটা আমি ভুলে যাচ্ছি, তাহলে যারা মানে বিদেশে প্রচুর প্যারানর্মাল ইনভেস্টিগেটর অনেক হয়েছে, তো সেখানে তারাই বা কি করে, তারা তো প্রমাণ করছে মেশিনারি, বিজ্ঞানী আজকে বলছে যে তারা আছে। তো সেখানে আপনারা মানে আপনাদের বেশ কিছু কমেন্টও আমি পড়লাম, যে আমার বলতেও খারাপ লাগছে যে অনেকেই খুব বিচ্ছিরিভাবে স্যারকে টার্গেট করেছিলেন যে আপনারা না মরে গিয়ে এই কথাগুলো কি করে বলছেন, এটা হয় না। মানে উনারা রিসার্চ ওয়ার্কটা করছেন বলেই কিন্তু উনারা এই কথাগুলো বলতে পারছেন। এটার জন্য পড়াশোনার দরকার, হোমওয়ার্ক দরকার। আপনারা হোমওয়ার্ক না করে কোনো ব্যাপারে আপনাদেরও নলেজ নেই, এবং নলেজ মানে না থাকার কারণেই আপনারা কিন্তু এই কথাগুলো বলেন। মানে যদি আপনাদের নলেজ বাড়ানোটার ইন্টেনশন থাকতো তাহলে কিন্তু আপনারা ভদ্রভাবে এরমভাবে প্রশ্ন করতেন, আপনারা ডিরেক্ট চার্জ করতেন না স্যারকে। তো যাই হোক, অনেক মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছি, সেটা অবশ্যই স্যারের জন্য। এবং প্রচুর মানুষ ভালো কমেন্টও করেছে, খুব পজিটিভ কমেন্ট করেছে, স্যারকে শুভেচ্ছা জানিয়েছে আমার মাধ্যমে, সেটা আমি অলরেডি স্যারকে বলেছি। তো কিন্তু কিছু মানুষের অজ্ঞানতার জন্য খুব বাজে বাজে কমেন্টও এসছে। তো যাই হোক, সেটা আমরা খুব নেগেটিভ দিকে আমরা যাবো। হ্যাঁ একদম। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাই। একজন বলেছেন চেতনা তো নন ফিজিক্যাল, তরুণ রয় বলে, কতটা সত্য? না, চেতনা তো নন ফিজিক্যাল বটেই। বটে? হ্যাঁ, আমি তো এটার কোনো কাউন্টার করিনি। আচ্ছা, তাহলে ব্যাখ্যা দিই। আমার যতদূর মনে হয় উনি যেটা বলতে চেয়েছেন যে শরীর থেকে যে আত্মা নির্গত হয়, সেই আত্মাটাকে আমি আগের এপিসোডগুলোতে বলেছি চেতনার পিণ্ড, সেটাতেই উনি বলছেন যে চেতনা তো নন ফিজিক্যাল। তাই তো? নন ফিজিক্যালি তো, নন ফিজিক্যাল তো বটে, ফিজিক্যাল আত্মা তো একটা এনার্জি। এনার্জি একটা ফর্ম নিতে পারে, বা কোনো একটা পার্টিকুলার ফর্ম সেটা এনার্জিতে পরিণত হতে পারে, কিন্তু এনার্জি ইটসেলফ তো নন ফিজিক্যাল। তার তো কোনো বডি, তাকে আমরা দেখতেও পাই না, তাকে আমরা মানে ধরতেও পারি না, তার ধ্বংস নেই, সৃষ্টি নেই, কিছুই নেই। একদম। আচ্ছা, নেক্সট প্রশ্ন। কৌশিক ধর বলেছেন যারা শ্মশানে বেঁচে ওঠে তাদেরটা কি হয়? হয় কি বেঁচে ওঠে কেউ? অনেক ক্ষেত্রে দেখা যায়, এটা হয়, সত্যি দেখা যায়। না, এবারে দেখুন, শ্মশানে বেঁচে ওঠে মানে উনি যদি আর একটু ইলাবোরেট করতেন কোয়েশ্চেন, মানে তাও আমি যতদূর পাচ্ছি বলছি, এক ধরনের সাধনা হয় যেটার মাধ্যমে কিন্তু মৃতদেহকে জাগরণ করা যায়। উনি যদি সেটা বলে থাকেন তাহলে তো আমি বলবো যে সেটা সাধনার বিষয়। আর নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের কথা যদি বলে থাকেন, যে হয়তো ঠিকঠাক মতো ডাক্তাররা বলতে পারেনি, শ্মশানে নিয়ে যাওয়ার পথে বা শ্মশানে নিয়ে গেছে তখন বেঁচে উঠেছে, পথে অনেকেরই শুনেছি। হ্যাঁ, এরকম পথে শুনেছি, কিন্তু শ্মশানে গিয়ে বেঁচে উঠেছে এটা, সেটা হয়তো শ্মশানে নিয়ে যাওয়ার পর যেটা আপনি পথে শুনেছেন সেটা হয়তো নিয়ে যাওয়ার পরে হচ্ছে, তো সেইটা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের আন্ডারে চলে আসছে। তার হয়তো সময় আসেনি, তার সোল হয়তো আবার পুনরায় প্রবেশ করেছে শরীরের মধ্যে। আচ্ছা, আরাধন কর্মকার একজন লিখেছেন, আমার একটা প্রশ্ন, আত্মা যখন শরীর থেকে বেরিয়ে যায়
তখন তো দেখা বা শোনার মতো কোনো ইন্দ্রিয় থাকে না, তাহলে কি করে বা কিভাবে আত্মা নিজের পরিত্যক্ত শরীরকে দেখতে পায়, বেশ না আর কারোর কথা শুনতে পায় না? প্রশ্নটা এটা। দেখুন, আমরা যখন দেহ ছেড়ে বেরোচ্ছি তখন এই চেতনাগুলো যে কাজ করে না তা কিন্তু নয়, চেতনাগুলো অবশ্যই কাজ করে, যেই কারণে আমরা বলছি যে আমরা সূক্ষ্ম দেহে রয়েছি। ঠিক আছে, এবার আমি আগেও বলেছি যে আত্মা হচ্ছে আমাদের চেতনা, তাই আমরা চেতনার মাধ্যমেই আমার নিজের শরীরটাকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, সে তো দেখতে গেলে আত্মার তো কোনো ফর্ম হয় না, তাহলে আত্মাকে যখন আমরা দেখতে পাই তখন একটা মানব রূপে কেন দেখতে পাই? সেটা আমাদের চেতনার সঙ্গে কানেক্টেড হয়ে আমাদের ব্রেন ওই ইমেজটাকে ফর্ম করছে। তো সেরকমই আত্মাটাকে যদি আমরা চেতনার পিণ্ড হিসেবে ধরি, এতক্ষণ ধরে সেটা আমাদের শরীরের মধ্যে ছিল, এইবারে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে কিছুটা সময় তো অবশ্যই ওটা দেখতে পায়, আমাদের দেহটাকে অবশ্যই দেখতে পায়। হ্যাঁ, একদম। তো নেক্সট প্রশ্ন, বাদশা বন্দনা বলে একজন প্রশ্ন করেছেন, দাদাকে জিজ্ঞেস করবে, কাউকে যদি বংশের কেউ যদি মন্ত্র দিয়ে শরীর বন্ধ করে দিয়ে যায়, সেই মন্ত্রের দ্বারা উনি শক্তি বাড়াবেন কি করে? মানে বাড়াবেন এবং সেটা যেটা ওনাদের অলরেডি একটা বংশ পরম্পরায় চলে আসছে, আচ্ছা তো সেটাকে উনি ক্যারি ফরওয়ার্ড করবেন কিভাবে? আচ্ছা, মানে ওনাদের দেহ বন্ধন করা আছে। হ্যাঁ, বোধহয় এটা বংশ পরম্পরাতেই ওনাদের চলে। হ্যাঁ, উনি প্রশ্নটাই ওটা করেছেন। এইবার এই মন্ত্রটাকে উনি মানে আরো জোরালো করবেন কিভাবে? হ্যাঁ, উনি এটা পাওয়ারফুল হতে চাইছেন। বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ওনাকে সাধনার পথে আসতে হবে, কোনো গুরুর দীক্ষা নিতে হবে, বা যিনি আর কি বন্ধন করে গেছিলেন তাকেও যদি তিনি গুরু বলে মানেন। দেখুন, একজন গুরু দেহ রাখেন ঠিক ঠিকই, কিন্তু চেতনার মাধ্যমে গুরু কিন্তু সবসময় শিষ্যের সঙ্গে লেগেই থাকেন। হ্যাঁ, এবার চেতনা মানে আমি সূক্ষ্ম দেহের কথা বলছি, তার চেতনা আমার মধ্যে রয়েছে, তিনিই তো গুরু। এইবার আমি তার থেকে হয়তো পারমিশন নিয়ে সেই জায়গাটা, সেই মন্ত্র জপ বা কিছু পদ্ধতি আছে যেটার মাধ্যমে আমি ওটাকে আরো বেশি স্ট্রং করে তুলতে পারি এবং বংশ পরম্পরায় আমি সেটাকে ট্রান্সফারও করতে পারি। আচ্ছা, তো নেক্সট একটা লাস্ট প্রশ্নে যাব। এই প্রশ্নটা লাস্টে করছি, তার একটা কারণ আছে, যে আমাদের এতক্ষণের যে আলোচনা আপনারা শুনলেন সেই প্রশ্নের উত্তরটাই এখানে দেব। যে একজন লিখেছেন নিবেন্দু শিকদার বলে, আপনাদের আলোচনা আমি শুনলাম, এর কি কোনো বিজ্ঞানসম্মত প্রমাণ আছে? অলরেডি এর উত্তর আমরা এতক্ষণ ধরে দিয়ে দিয়েছি, শাস্ত্রের নাম বলুন, আমাদের ব্যাখ্যা বলুন, অলরেডি বলা হয়ে গেছে, তাও একবার কন্টিনিউ করে দিই। আচ্ছা, দেখুন, এখানে প্রথমেই একটা কথা আমি বলি, সবকিছুই যে আপনারা বিজ্ঞানসম্মত পাবেন তার কিন্তু মানে কোনো মানে হয় না, বা তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে, সায়েন্স জিনিসটা কি, বিজ্ঞান ব্যাপারটা কি? বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান। তাহলে সেই দিক দিয়ে দেখতে গেলে তন্ত্রও বিজ্ঞান, সেই দিক দিয়ে দেখতে গেলে অ্যাস্ট্রোলজিও বিজ্ঞান, সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের যে কোনো অকাল্ট কিছু বিজ্ঞান। কিন্তু এখানে উনি বিজ্ঞান বলতে যেটাকে বুঝিয়েছেন সেটা হচ্ছে যেটাকে আমরা এক্সপেরিমেন্টাল ফিল্ডের মধ্যে আনতে পারি, যে এক্সপেরিমেন্টের মাধ্যমে রেজাল্ট, সেটাই তো বিজ্ঞান। মানে যেটাকে আমরা ফিজিক্স বা কেমিস্ট্রি বা বায়োলজি বা ম্যাথামেটিক্স বলে মানছি, সেগুলো সব এক্সপেরিমেন্টাল ট্রুথ। ঠিক আছে, যেখানে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনের কথা বলা হয়েছে, ফর্মুলাতে বেঁধে ফেলা হয়েছে যে এটার সঙ্গে এই কেমিক্যালটা মেশালে এই আউটকামটা হবে। হ্যাঁ, বা কত টেম্পারেচারে পৌঁছালে পরে একটা জল ফুটবে, বয়েলিং পয়েন্টে পৌঁছে যাচ্ছে, কোন টাইমের পর সেটা ইভ্যাপোরেট হচ্ছে। তো এইগুলো সব এক্সপেরিমেন্ট করে বার করা হয়েছে, তাই এটাকে আমরা সায়েন্স বলছি। ঠিক আছে, এইবার কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু সায়েন্সের এক্সপেরিমেন্টের বাইরে, এবং সেটা ইচ্ছাকৃতভাবে ইউনিভার্স নিজেই চায় না যে সায়েন্স সেটাকে কভার আপ করতে পারুক। আমরা যেটাকে আজকে সায়েন্স বলে মানে বলছি আর কি, সেটা হচ্ছে, দেখুন, সবকিছুই কিন্তু আমাদেরকে ইউনিভার্স অর্থাৎ পরমেশ্বর সবকিছুই আমাদেরকে দিয়ে রেখেছে। এই যে ইলেকট্রিসিটি মানুষের আবিষ্কার, কিন্তু এই যে বৈদ্যুতিক তরঙ্গ,
এটা যদি ইউনিভার্সে না থাকতো, এই তরঙ্গটাকে তো মানুষ আবিষ্কার করেনি। ঠিক কথা। এই করেছি এই তরঙ্গটাকে আমরা অ্যাপ্লাই করেছি। একদম। নদীর স্রোত বা জলের স্রোত মানুষের আবিষ্কার না, কিন্তু ওখান থেকে যে ইলেকট্রিসিটি জেনারেট করা যায় সেটা আমরা আবিষ্কার করেছি। ঈশ্বর আমাদের সব দিয়ে রেখেছিলেন, কিন্তু সেরকম কিছু কিছু জিনিস রয়েছে যেগুলোর ওপর থেকে হয়তোবা ব্রহ্মাণ্ডের নিজেরই ইচ্ছা নেই যে পর্দাটা সরে যাক। আচ্ছা, সেটা কি কিছু ক্ষেত্রে ধরুন সবকিছু মানুষের কাছে রিভিল হয়ে যাবে সেটার জন্য, নাকি সাধারণ মানুষটাতে এই হাতে লেগে না যাবে? না, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখুন এই যে উনি যে কমেন্টটা করেছেন যে বিজ্ঞানসম্মত কিনা, তো আমরা যদি এই প্রশ্নটাকে একটু পজিটিভ ওয়েতে নিই, যে উনি কি বলতে চাইছেন, উনি কিন্তু প্রশ্নটা খুব ভ্যালিড প্রশ্ন। এবার তার মানে কি ওনার মধ্যে এই প্রশ্নটা জাগছে যে যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি সেটা আদৌ অ্যাচিভেবল কিনা। এবারে ব্রহ্মাণ্ড কেন পর্দাটা রেখে দিয়েছে? যাতে মানুষ নিজেও কিছু জিনিস নিজের এফর্ট দিয়ে অ্যাচিভ করতে পারে, তা না হলে তো মুখ্য প্রাপ্তির দিকে যেতে পারবো না। একদম। আজকে আপনি ভূত প্রেত বাদ দিন, আমরা যদি এখন পজিটিভ এনার্জি নিয়ে যদি ডিল করি, এই যে লোকেরা যারা তন্ত্র সাধনার পথে উত্তীর্ণ হচ্ছে, এই যে এক একটা মন্ত্র লক্ষবার কোটিবার জপ করছে, পুরস্চরণ করছে, এত খাটনি তারা খাটছে কেন? সেগুলো ইজিলি অ্যাচিভেবল নয় বলেই খাটছে। আজকে যদি দশমহাবিদ্যার 10টা রূপ আমাদের চোখের সামনে রিভিলড হয়ে থাকতো, তাহলে তো তাদেরকে জানবার ইচ্ছেটাই চলে যেত। তা কিছু জিনিস ঈশ্বর কি করেছেন, মানুষের ওপর ছেড়ে দিয়েছেন যে তোকে নিজেকে বুঝতে হবে। এবং ম্যাক্সিমাম এই দশমহাবিদ্যাই বলুন এবং প্রেত সাধন, মানে যে কোনো কিছুই খুব গুহ্য বিদ্যা কিন্তু অলরেডি। এই যে প্রেতের কথা উঠলে পরে মানুষ যে বলছে এইগুলো বিজ্ঞান নিয়ে করেছে কিনা, এগুলো এত সোজা প্রেতকে দেখাও এত সোজা নয়। ঠিক। বা প্রেতকে অনুধাবন করাও এত সোজা নয়। ঠিক কথা। এটা মানে ছেলে খেলার বিষয় নয়। না, মানে অনেকেই ভাবছে খুব ছেলে খেলা, মানে এগুলো আমরা চোখে দেখতে পাই না, বিশ্বাস করেন না, সেটা একটা আলাদা তার একটা আলাদা জোন। অবশ্যই যে আপনি দেখতে পাচ্ছেন বিশ্বাস করেন। এবং সব থেকে বড় কথা, এই যে প্রেতকে দেখতে পাওয়া বা প্রেতের এই যে সেন্স পাওয়া, এটা বহুদিন আগে বহুদিন মানে ওই 1971 সালে একজন ব্রিটিশ অথর যার নাম হচ্ছে কলিন উইলসন, তিনি একটা বইতে লিখেছিলেন, যে বইটার নাম হচ্ছে অকাল্ট হিস্ট্রি। উনি লিখছেন যে যারা এই জিনিসগুলোকে সেন্স করতে পারে, এই ক্ষমতাটাতে বলা হচ্ছে ফ্যাকাল্টি এক্স। আচ্ছা। এইবার অনেকে মনে করে যে এরকম ক্ষমতা থাকা মানে, যাদের এই ক্ষমতাটা নেই তারা মনে করছে যে এই ক্ষমতাটা থাকা মানে একটা ব্লেসিং বা এটা একটা গুড লাক। বিশ্বাস করুন, ক্রমাগত যদি কারোর চোখের সামনে স্পিরিট ওয়ার্ল্ডের পর্দা উঠে যায় এবং তারা যদি এগুলো সেন্স করতে পারে বা দেখতে পারে, সেটা খুব একটা সুখকর নয় একদম। কারণ আমি একটা এই মানে সেন্স করার ব্যাপারেই বলছি, মানে এটা কিন্তু কোনো প্রেতের কাহিনী নয়, এটা একদম একটা মেডিটেশনের লাইনের কথা। মেডিটেশন করতে করতে অনেক মানুষের অনেক চক্রাস অ্যাক্টিভেট হতে থাকে। তো একটা মানুষের, একজনের, আমার খুবই পরিচিত উনি, ওনার থার্ড আই অ্যাক্টিভেট হয়ে যায়। তো থার্ড আই অ্যাক্টিভেট হওয়ার মানেই হচ্ছে আপনি আস্তে আস্তে ভবিষ্যৎ দেখতে শুরু করবেন। তো উনি একদিন দেখছে উনারই একজন পরিচিত দরজার মাঝখান দিয়ে, মানে পুরো কাটা অবস্থায় ঢুকছে ভেতরে, ঘরের ভেতর। উনি ওখানেই প্রায় সেন্সলেসের মতো উনার অবস্থা, যে আমি কি দেখছি, এটা কেন দেখছি। পরের দিন শুনলো উনি রেলে কাটা পড়ে মারা গেছে। মানে পরিচিত উনি ওনার পরিচিত, মানে পরের দিনে উনি রেলে কাটা পড়ে কিন্তু মারা গেছেন। মানে তার মানে হচ্ছে উনি একজন মানে রেকি করেন, ঠিক আছে। তো ওনার এটা করতে করতে উনি এমন সেন্স জায়গায় চলে গেছেন যে উনি অলরেডি আগামী জিনিস দেখতে পাচ্ছে। তো এগুলো দেখা যতটা ব্লেসিং ততটাই ভয়ঙ্কর। সবাই নিতে পারবে না। মানে এটা যদি উনার হার্ট খুব ভালো না হয়, উনি ওখানে হার্ট অ্যাটাক হয়ে মরে যাবেন। মানে আপনি চারদিকে যদি এখন স্পিরিট সেন্স করতে পারেন, মানে তাহলে তো খুবই করে যাচ্ছেন, আপনি দেখছেন যে চারদিকে লাইনের ধারে যারা ট্রেনে কাটা পড়েছে ঘুরে বেড়ায়, কতখানি ভয়ঙ্কর। তুমি ঠিক ওইটাই বলছি। তো আজকের
আমাদের এই কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ডটা এর এতটুকুই রাখলাম, কারণ এর বাদবাকি প্রশ্নের উত্তর আমি অবশ্যই সবাইকে পরে দেব। কারণ আরও অনেক প্রশ্ন, মানে প্রায় শতাধিক প্রশ্ন এসছে, তো বেশ কিছু প্রশ্ন আমি যতটুকু দেওয়ার মতো করে মনে করেছি ততটুকু দিলাম, বাদবাকিটা আবার আমি অন্য কোনো এপিসোডে অবশ্যই দেব। যেটা মেন উদ্দেশ্য আমার এই কাজের, এটা স্যারেরা খুব ভালো করেই জানেন, যে মানুষের মধ্যে সঠিক ইম্প্যাক্ট ফেলা। শুধুমাত্রই আমি তো লাইক শেয়ার সাবস্ক্রাইবার নিয়ে দৌড়চ্ছি না, এটা আপনারাও দেখেছেন, এবং আমি ফেসবুকেও আপনারা বারবার দেখবেন যে আমি জিনিসের ভিডিও শেয়ার করি, যেগুলো অলরেডি আমাদের ভিডিওস যায়, ভিডিও শেয়ার হয়, রিল শেয়ার হয়, কিন্তু কখনো এরকমভাবে মানুষের ওপর আমি মানে বলে দিই না যে তুমি ফলো করো বা শেয়ার করো। খুব জোর আমি মানুষকে করি না। ভালো লাগলে অবশ্যই, আমার লেখাতেও থাকে যে ভালো লাগলে অবশ্যই মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হোক, কারণ মানুষের মধ্যে সঠিক যে জিনিসটা সেটা মানুষের জানাটা ভীষণভাবে দরকার, কারণ এখন ভীষণভাবে মানুষ মিসগাইডে। কারণ এত টিভির চ্যানেলে এত উল্টোপাল্টা লোক বসছেন, এত এই 500 টাকা 300 টাকা 1000 টাকা 30,000 টাকা, একদম তো শুনলাম, আমি কালকেই কেসটা শুনেছি, একজন 1.5 লাখ টাকা নিয়েছে, বাট কাজও হয়নি, মানে তার জিনিসও তার কাজ হয়নি। সো মানুষ ঠিক ঠিক গাইডেন্সে ঠিক ঠিক পথে এগোন, এইটাই আমার মেন উদ্দেশ্য। এবং আপনারা সবাই ভালো থাকবেন, চ্যানেলকে ভালোবাসা দেবেন, আর স্যারের সাথে নেক্সট ভিডিওয়ে আপনারা কি কি জানতে চান প্রশ্ন রাখতে পারেন বা আমাদেরকে টপিক জানাতে পারেন, আমরা নিশ্চয়ই সেটা নিয়ে আবার আসবো স্যারকে নিয়ে। তো স্যার, আমাদের আজকে এইটুকুই। নমস্কার।